তারপর দিন সকালে আমি সেখানে যাই। তো ইয়ে আমি এটা একটু বলি যে কাঠামোগত হত্যাকাণ্ড আসলে আমরা কেন বলি বা কেন বলা হচ্ছে, এবং সেই কাঠামোটা এখনো আসলে পাল্টায়নি। তো কি পাল্টায়নি, কি দেখলাম সেটা একটু বলি। যে আমি আমার হচ্ছে যে প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে যে তালা কাটা কারখানার যে গেটগুলোর প্রত্যেকটা ফ্লোরে গেটগুলোর তালা কাটা। তো প্রশ্ন হলো যে তালা কেন কাটা থাকবে, তালা কাটা, তালা কেন ঝুলবে? এখানে যদি গেটগুলো খোলা থাকতো তাহলে কিন্তু তালা কেটে ফায়ার ব্রিগেডকে ঢুকতে হতো না। ফায়ার ব্রিগেডের সাথে কথা বলে জানলাম তাদের প্রত্যেকটা ফ্লোরে তালা কেটে কেটে ঢুকতে দিছে। তাহলে একটা হচ্ছে এটা যে যে কোনো কারখানার আমাদের শ্রম আইনটা শ্রমিকদের জন্য খুব ভালো কিছু না, কিন্তু তারপরেও যতটুক আছে কয়েকটা খুব বেসিক জিনিস। যে যদি বলি যে আগুন, তো ধরেন কোন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আগুন লাগতে পারে, একবারে আগুন কোনোদিন লাগবে না এরকম কথা বলা যায় না, কিন্তু আগুন লাগলে মানুষ মরবে কেন? এটা হচ্ছে বেসিক প্রশ্ন। যে আগুন লাগলে আমি একটা বড় কারখানা, আগুন লাগলে একটা ফায়ার অ্যালার্ম বাজবে এবং আমি ফায়ার অ্যালার্মটা শুনে আওয়াজ শুনবো, একটা আওয়াজ শুনে আমি দৌড়ায় বের হয়ে চলে যাবো বা হেঁটে হেঁটে, মানে নিয়ম করে আমাকে যদি ড্রিল করা হয় নিয়ম মতো বের হয়ে যাবো। এখন তাহলে এটা কিন্তু খুব বেশি টাকা পয়সা খরচ হয় একটা ফায়ার অ্যালার্ম সিস্টেম লাগাইতে। কিংবা ধরেন সিঁড়ি অবহেলাগুলো, কাঠামোগত অবহেলাগুলো কি লেভেলে, যে আমি দেখলাম যে একটা বললাম হচ্ছে তালা কাটা, আরেকটা কি দেখলাম কারখানায় 3টা সিঁড়ি ছিল। 9 তালা কারখানার 3টা সিঁড়ি থাকার নিয়ম, ওর যে ফ্লোর এরিয়া স্পেস এবং শ্রমিক সংখ্যা 3টা সিঁড়ি ছিল, কিন্তু আইন অনুসারে অন্তত একটা সিঁড়ি বাইরের দিকে থাকা দরকার ছিল। এটা হচ্ছে ফায়ার এক্সিট বললে এটা বাইরে থাকতে হবে সিঁড়ি, ভিতরে সব সিঁড়ি থাকলে কি হইলো, 3টা সিঁড়ি একদম নিচতলায় 3 দিক থেকে নামছে এবং সেখানে আবার গুদামের মতো দাহ্য সুতা, প্লাস্টিকের সুতা, মানে ওই দাহ্য সুতা লাগানো গুদামে, তার পাশে আবার জেনারেটর রুম। তাহলে দেখেন যে তাহলে যারা ধরেন এক হচ্ছে ফায়ার অ্যালার্ম ঠিকঠাক মতো বাজে নাই, বাজার পরে অনেকগুলো ফ্লোরের গেট তালামাটা ছিল, যারা কোনোভাবে বের হইতে পারছে সিঁড়ি দিয়ে তারা আসলে অগ্নিকুণ্ডতে নামছে, সিঁড়িগুলো ইট ভাটার মতো হয়ে গেছিল অগ্নিকুণ্ডের মধ্যে। তাহলে একটা সিঁড়ি যদি বাইরে থাকতো, দেখেন একটা সিঁড়ি যদি বাইরে থাকতো কোনোভাবে এটা হইতো না। তারপর আরেকটা বলি, উপরে উঠলাম, উপরে উঠে দেখতেছি যে গ্রিলগুলো, জানালার গ্রিলগুলো বাঁকানো, দুমড়ানো মুচড়ানো, কোনোটা খোলা কোনোটা খুলতে পারে নাই। মানে শ্রমিকরা তালা বদ্ধ থাকা অবস্থায় বের হওয়ার জন্য এত আপ্রাণ চেষ্টা করছে। কোন ফ্লোরে ওইটা গ্রিলটা ভেঙে দেখলাম যে জানালার নিচে অনেকগুলো স্যান্ডেল পরে থাকা, মানে নানান রকম চেষ্টা চরিত্র, এবং গ্রিলগুলো বাঁকানো, এবং ওটা দিয়ে লাফ দিয়েছেন অনেকে, লাফ দিয়ে নিচে পড়ে টিনের চাল ছিল তার উপরে পড়ে অনেকে হাত পা ভেঙেছে। কিন্তু মানে দেখেন শ্রম বিধি অনুসারে একটা জানালা থাকার কথা গ্রিল ছাড়া। পয়সা লাগবে না তো, আপনার তো পয়সা কম লাগবে একটা জানালা গ্রিল ছাড়া লাগাইলে। একটা জানালা গ্রিল ছাড়া থাকলে অন্তত দড়ি বেয়ে, এবং দড়ি থাকার কথা, এবং নিচে জাল থাকার কথা গ্রাউন্ড ফ্লোরে। তো বলতেছি যে এগুলো কিন্তু এক একটা স্ট্রাকচারাল জিনিস যেগুলো ইনশিওর করলে এগুলো খুব বেশি টাকা লাগে না, কিন্তু এগুলো যদি থাকে তাহলে আগুন লাগতে পারে, কিন্তু আগুন লাগলে কেউ মরবে না। আগুন লাগলে মরাটা অনেক কঠিন আসলে। এটা একটা মানে আয়োজন করে মৃত্যুর ব্যাপার আর কি, আয়োজন করে হত্যার ব্যাপার জিনিসটা। এখন বলেন এই জিনিসটা নিয়ে অনেকেই লিখেছেন, বলেছেন, কথা বলেছেন, সারা দুনিয়া ব্যাপী তোলপাড় করা হয়ে গেছে। 13 সালে এই ঘটনা ঘটার পরে, 12 সালে এই ঘটনা ঘটানোর পরে 1 বছর পরেই একটা কারখানার নাম হচ্ছে আসওয়ার্ড গার্মেন্টস, সেইখানে একই রকম ঘটনা। সেখানে আগুন লেগে 9 জন শ্রমিক তখন মারা গেলেন 1 বছর পরে। ওইটা তো আমি গিয়ে দেখি একই অবস্থা, মানে ডিটেলস যাচ্ছি না। তারপর 2016-তে, এগুলো হচ্ছে আমার যেগুলো আমি গিয়েছি, ঘটনা আর অনেক ঘটেছে, কিন্তু আমি যেগুলো নিজে দেখেছি সেগুলো বলতেছি।
আরেকটা এরপরে গেলাম 2016-তে, সেটা হচ্ছে কালার ম্যাক্স বিডি। ওইটা একটা কারখানা। তো ওই কারখানাটা মুরগির খামার ছিল। দেখেন, একটা কারখানা বানাইলে তো কারখানাতে তো মুরগি থাকে না, মানুষ থাকে। মানুষের জন্য তো একটা মিনিমাম ব্যবস্থাপনা থাকতে হবে কারখানাতে, সেইটার কোনো ব্যবস্থাপনাই নাই। মুরগির খামারকে কারখানা বানায় দুমায় ব্যবসা করছে। ফলে যা হয়েছে, আগুন লাগার পরে এই ধরনের ব্যবস্থা না থাকার কারণে, ফায়ার অ্যালার্ম, ফায়ার এক্সিট কিছু না থাকার কোনো শ্রমিকটা পুড়ে মারা গেছে। তারপরে টাম্পাকো, সর্বশেষ বড় ঘটনা হচ্ছে 2021 সালে আমরা দেখলাম যে হাসিম ফুড কারখানা, ওইটারও একই ঘটনা। এখানে তদন্ত কমিটি হয়েছে, জ্যোতির্ময় বড়ুয়া ছিলেন আর অনেকেই ছিলেন। সবগুলো কিন্তু একই ঘটনা, যে হয় তালা মারা থাকতেছে, ফায়ার এক্সিট নাই। কমন ঘটনা, ফায়ার এক্সিট ছিল না, সব সিঁড়ি ভিতরের দিকে, বাইরের দিকে সিঁড়ি নাই, গেটগুলো তালা মারা, নেট দিয়ে ঘেরাও থাকে। মানে শ্রমিকরা যারা ওখানে কাজ করে তাদেরকে বিশ্বাস করে না, মানে তারা চুরি করবে, তারা পালাই যাবে, মানে এটা জেলখানা আমাদের। তো এই যে কাঠামোগত পরিস্থিতি, এই পরিস্থিতির কিন্তু কোনো কিছু পরিবর্তন হয়নি। এখন কেমনে হবে পরিবর্তন? মালিকরা এই জাতীয় জিনিসগুলো যতটুকুই লাগে, মালিকদেরকে এগুলো এনশিওর করতে গেলে, একটা তো হচ্ছে শ্রমিকদের প্রতি দরদ, এইসব, আরেকটা হচ্ছে টাকা পয়সা লাগে। তো কিছু ধরেন আপনার ডিজাইন এগুলো যে ঠিকঠাক করতে হয়, নিয়ম কানুন মেনে চলতে হয়, ওদের তো টাকা পয়সা খরচ করার তাগিদ থাকবে না। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, এবং তদারকি সংস্থার দায়িত্ব হচ্ছে এগুলোকে এনশিওর করা, চাপ দেওয়া, এবং নিয়মিত মনিটরিং এর মধ্যে দিয়ে এটা এনশিওর করা। হচ্ছে না, মনিটরিং হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে যে ধরেন যদি কোনো ঘটনা ঘটে, সেটাকে এমন ভাবে এটাকে একটা শাস্তি দেওয়া, বিচার করা, এমন ক্ষতিপূরণ দেওয়া, যাতে তার কোনো দ্বিতীয়বার করার আগে 10 বার চিন্তা করে যে এই ধরনের অবহেলা আমি যাতে না করি। কিন্তু আমরা কি দেখি যে শ্রমিক আইনে অনেক আলোচনা সমালোচনা করার পরে আপনি দেখবেন যে পঞ্চম তফসিলে দেখবেন শ্রম আইনের লেটেস্ট ইয়ের পরে 2 লাখ টাকা ক্ষতিপূরণ শ্রমিকের মৃত্যু। আগে ছিল 1 লাখ, আগে ছিল 1.5 লাখ, এখন হচ্ছে 2 লাখ। এইটুকুই দাম বাড়ছে। আর আজীবন যদি পঙ্গু থাকে তাহলে হচ্ছে 2.5 লাখ টাকা ক্ষতিপূরণ। তাহলে মালিকের তো ক্ষতি হচ্ছে না কোনো। তারপরে হচ্ছে যে ধরেন এরপরে একটা হচ্ছে ক্ষতিপূরণ, একটা হচ্ছে বিচার। বিচারের ক্ষেত্রে আমরা কি দেখি, 3 বছর লাগছে এটা হচ্ছে চার্জশিট দিতে, অভিযোগনামা দাখিল করতে 3 বছর লাগছে। গ্রেফতার করে জেলে ছিল, গ্রেফতার করতে আরো সময় লাগছে, এবং জেলে ছিল মাত্র 6 মাস। দেখলাম যে ওই এই মালিককে মাত্র 6 মাস জেলে রাখা গিয়েছিল, তারপর যে বের হয়েছে বের হয়েছে। তারপর হচ্ছে ধরেন আরেকটা টেকনিক আছে এখানে, মানে কাঠামোগত দিকগুলো খেয়াল করেন। 104 জন সাক্ষী মানছে। জ্যোতির্ময় এগুলো ভালো বলতে পারবেন, আমি জাস্ট যোগ করি যে 104 জন সাক্ষী মানছে। আচ্ছা, এইটা বিচারের জন্য 104 জনের সাক্ষীর দরকারটা আসলে কিভাবে আসে, কোন জায়গা থেকে আসে? এটা পুরো বিল্ডিংটাই একটা সাক্ষী, যে এটা একটা কিলিং, এটা একটা কাঠামোগত হত্যা। এই ভবনটাই একটা সাক্ষী, ভবনের ডিজাইনটাই একটা সাক্ষী। তো এটার যে ছবিগুলো আছে, আলোকচিত্র আছে এবং না, অল্প কয়েকজনের সাক্ষী এবং মানে ক্রিটিক্যাল কয়েকজনের সাক্ষী নিয়ে, গুরুত্বপূর্ণ সাক্ষী নিয়ে এটা কিন্তু বিচার করা যাইত। 104 জন সাক্ষী দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই 104 জনের সাক্ষ্য নিবে না। 2023 সালে এই লাস্ট বছরে সাক্ষ্য ডেট পড়ছে 6টা। সারা বছরে তাদের এত ব্যস্ততা, সাক্ষ্য ডেট পড়ছে 6টা আদালতে, এবং একটা ডেটেও একজনও সাক্ষী আসেনি। 2022 সালেও ডেট পড়ছে 6টা, দুইজন মাত্র সাক্ষী আছে। এরকম করে যদি সাক্ষ্য গ্রহণ হয়, তাহলে আপনি চিন্তা করেন যে 104 জনের সাক্ষী নিতে কত বছর লাগবে। রানা প্লাজার কথা বলি, যে রানা প্লাজা তো 1000 শ্রমিক মারা গেছে, তারপরে ওখানে সাক্ষী দিতে 500 উপরে, প্রায় 600 সাক্ষী, এবং তার হচ্ছে 5% এখনো সাক্ষ্য নেওয়া শেষ হয়নি। তাহলে এইগুলো কিন্তু সবই এক একটা মেকানিজম, একটা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে দিয়ে, প্রক্রিয়ার মধ্যে দিয়ে অবহেলা করে করে আজকে এই অবস্থা। এখন এই যে গণ অভ্যুত্থান হলো, প্রতিটা রাজনৈতিক পরিবর্তনের পরে আমরা সবাই আশা করি যে এটার একটা পরিবর্তন হবে। কারণ সবগুলো আন্দোলনে সবসময় দেখবেন শ্রমিক এবং শ্রমজীবী পরিবারের সদস্যরা, ছাত্ররা যারা নিহত হয়েছে, তারাও দেখবেন অনেকেই আসলে সবাই শ্রমজীবী পরিবারের মানুষ। সেক্ষেত্রে সেই পরিবর্তন আমরা কিন্তু এখনো দেখছি না। ধরেন এই বিচারের, এই অভ্যুত্থানের পরে কয়েকটা বিচার যেগুলো সারা দেশে খুবই আলোচিত, এরকম কয়েকটা বিচারের ব্যাপারে কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে। যেমন হচ্ছে
খুকি হত্যাকাণ্ডের বিচার নেওয়া, তারপর হচ্ছে সাগররণী হত্যাকাণ্ডের বিচার এবং তদন্ত, এগুলো এগুলো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, সাধুবাদ জানাই। কিন্তু এই যে তাজরিন কিংবা রানা প্লাজা, আমি কিন্তু জানি না এরকম এইটাকে ত্বরান্বিত করা, এই বিচারগুলো ত্বরান্বিত করা। এই দেশের সরকারের, রাষ্ট্রের এমন উদাহরণ আছে, সন্ধ্যার সময় আদালত বসায় সাক্ষ্য গ্রহণ হয়েছে, আর এখানে সারা বছরে 6 দিনের ডেট পায় না। তো এই 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 পরিস্থিতি চলছে এবং এই পরিস্থিতি চলবে যতদিন না এখানে হচ্ছে মালিক শ্রেণীরা, বাংলাদেশের সবচেয়ে সংগঠিত খাত কারা? মালিক গোষ্ঠী। মানে এমন কোন সেক্টর পাবেন না যেখানে মালিক গোষ্ঠী দুর্বল বা মালিক গোষ্ঠী অসংগঠিত, কিন্তু এই মালিকদের ভিকটিম যারা, তারাই সবচেয়ে অসংগঠিত, তারাই সবচেয়ে হচ্ছে নানা দিক থেকে বিচ্ছিন্ন। সো এই পরিস্থিতির পরিবর্তন করতে হলে শুধুমাত্র গার্মেন্টস সেক্টর না, সমস্ত শ্রমিকদের যে সমস্ত সেক্টর, আপনারা জানেন যে কয়েকদিন ধরে আসার পরে দেখতেছি যে আমি আমার আলোচনার শেষের দিকে, সেটা হচ্ছে যে